তবুও সে সকলের সাথে যোগ দিয়ে নিজের বাকি চাটুকু শেষ করলো। এরপরে সবাই হাত লাগালো ইমাদ, জ্যাক আর এলিনার হাতে করে নিয়ে আসা খাবারে। সেখানে একটা চকলেটের প্যাকেটও ছিল। রূপন্তী খুশি হলো। চকলেটের প্যাকেটটা খুলে মুখে পড়লো খানিকটা চকলেট, অতঃপর ভেঙে ভেঙে একে একে সকলকে ভাগ দিল। সবাইকে দিয়ে বিভানের নিকটে যেতেই ইমাদ বলল, ওই মিষ্টি জিনিস তেমন খায় না, ওর ভাগেরটা আমাকে দাও। রূপন্তী উষ্ঠ বাঁকালো, বিড়বিড়িয়ে বলল, তা খাবে কেন? মিষ্টি জিনিস খেলে তো মুখ থেকে মিষ্টি ঝরবে। এ ব্যাটা তো খাবে করলা নয়তো নিম পাতা, যাতে মিনিটে মিনিটে মুখ থেকে তেতো ফোয়ারা বইয়ে দিতে পারে। রূপন্তী বিভানের পানে বাড়িয়ে রাখা চকলেটের টুকরোটা সরিয়ে নিতে উদ্যত হলো। অমনি বিভান ছু মেরে নিয়ে নিল চকলেটের টুকরোটা। দ্রুততার সাথে তা পুরে নিল নিজের মুখে। জ্যাক এবং ইমাদ অবাক হলো বেজায়। যে ছেলে মিষ্টি চকলেট থেকে 2 হাত দূরে থাকে সর্বদা, সে আজ ছু মেরে চকলেট মুখে পড়ল। ইমাদ অবাক সুরেই বলল, তুই না মিষ্টি জাতীয় জিনিস অর্থাৎ চকলেট খাস না? বিভান থমথমে মুখশ্রীতে জবাব দিল, মাঝে মাঝে খাই। ইমাদের কপালে ভাঁজ পড়ল। আজ ছেলেটা কেমন অদ্ভুত আচরণ করছে। জ্বর এলো না তো আবার? ইমাদ হাত উচালো, বিভানের কপালের পানে হাতটা বাড়িয়ে বলল, তুই ঠিক আছিস তো? আবার জ্বর টর আসেনি তো? বিভান দ্রুত নিজের মাথাটা সরিয়ে নিল দূরে, কপাল কুঁচকে বলল, আমি ঠিক আছি, তোর হাত দূরে সরা। ইমাদ হাত দূরে সরিয়ে নিল, বাহু ঝাঁকিয়ে বলল, ঠিক থাকলেই ভালো। আমি তো ভাবলাম জ্বরের ঘরে ভুলভাল কাজ করছিস। বিভান উত্তর দিল না। বাকিরাও আর খোঁচালো না তাকে। খুব বেশি হই হুল্লোড় না করলেও নিজেদের সাথে আনা খাবারগুলো সকলে পেটে পড়ল হাসি তামাশার সাথে। তাদের এই কর্মকে সচরাচর প্রচলিত পার্টির কাতারে না ফেলা গেলেও খাবার পার্টির কাতারে ফেলা যায়। সকলের খাওয়া দাওয়া শেষে অবশিষ্ট খাবারের প্যাকেট পলিথিন ক্যানে ভরে উঠল বসার কক্ষটা। সেগুলোও সকলের খাওয়া দাওয়া শেষে অবশিষ্ট খাবারের প্যাকেট পলিথিন ক্যানে ভরে উঠল সব বসার কক্ষটা। সেগুলো সবাই হাতে হাতে পরিষ্কার করলো। এবার এলো যাবার পালা। জ্যাক এবং এলিনা হাসি মুখে বিদায় নিয়ে বেরিয়ে গেল বাড়ি থেকে, কিন্তু ইমাদ গেল না। গা ছাড়াভাবে সে বসে রইল সোফায়। বিভান ভ্রু কুঁচকালো, গম্ভীর কণ্ঠে বলল, কি হলো, তুই যাচ্ছিস না কেন? আমি আর যাব না, থাকবো তোর বাড়িতে। কেন, আমার বাড়িতে কি তোর? ইমাদ সোফা ছেড়ে উঠে দাঁড়ালো, দুহাত তুলে হাই তুলতে তুলতে বলল, এমনি যেতে ইচ্ছে হচ্ছে না, শরীর ক্লান্ত। তোর ক্লান্ত শরীর নিয়ে তুই নিজে বাড়ি যা, আমার বাড়িতে থাকার তোর জায়গা হবে না আজ। ইমাদের চোখে মুখে বিষণ্ণ ভাব ফুটিয়ে তুলল, সাথে সাথে কাঁদো কাঁদো হয়ে বলল, তুই এতটা পাষাণ হতে পারলি বিভান? আমি তোর ভাই লাগি ভাই। ভাইয়ের শরীর ক্লান্ত কোথায় তুই আরও নিজে থেকে বলবি এই শরীর নিয়ে বাড়ি ফিরে যাওয়ার দরকার নেই, তা না আরও দূর দূর করে তাড়িয়ে দিচ্ছিস। পরপর ইমাদ তাকালো রূপন্তীর পানে, আবার বলল, কি রূপন্তী, আমি ঠিক বলেছি না? রূপন্তী অপ্রস্তুত ভঙ্গিতে হাসল। সে নিজেই তো আশ্রিত এ বাড়িতে, সে আবার কি বলবে? আবার কিছু না বললেও খারাপ দেখায়। মেয়েটা ঢোক গিলল, মুখে কিছু না বলে উপর নিচ মাথা ঝাঁকিয়ে যা সায় জানালো ইমাদের কথায়। বিভানের ক্রোধ বাড়ল সাথে সাথে। আগে থেকেই ক্রোধ পরিপূর্ণ ছিল হৃদয়, এখন সে ক্রোধে যুগ হলো নতুন মাত্রা। সর্পের ন্যায় ফুসফুস ধ্বনি তুলল কণ্ঠে, দাঁতে দাঁত চেপে বলল, শুধুমাত্র এবারই কেন, আমার মাথায় উড়ে থাক, সমস্যা কি? কথাটা বলে আর এক মুহূর্ত সে দাঁড়ালো না বসার কক্ষে। কাউকে কিছু বলার সুযোগ না দিয়েই গট গট করে চলে গেল নিজ কক্ষে। ইমাদ খুশি হলো। হাসি হাসি মুখে সে রূপন্তীকে বলল, ধন্যবাদ। রাত্রি গভীর, চারদিকে জনমানবের সারা শব্দ নেই কোনো। দিনের আলোয় ব্যস্তময় শহরটা যেন এই মুহূর্তে ডুব দিয়েছে নিস্তব্ধতায়। এই নিস্তব্ধতাকে ঠেলেই এই গভীর রাত অবধি নিজের জামাকাপড় বই খাতায় গোছাচ্ছিল রূপন্তী।
কাল বাদে পরশু বা তার পরের দিন হোস্টেলে উঠবে সে। সুতরাং এখনই সবটা গোছগাছ করতে হবে। নিজের প্রয়োজনীয় জিনিসপত্র গোছাতে গোছাতে হঠাৎ পানির পিপাসা লাগলো রূপন্তীর। বিছানার পাশে টেবিলটার পানে তাকিয়ে দেখলো জগটা খালি, এক ফোঁটা পানিও অবশিষ্ট নেই জগে। তপ্ত নিঃশ্বাস ফেললো মেয়েটা। মোবাইলে ফ্ল্যাশ জ্বালিয়ে জগটা হাতে নিয়ে বেরিয়ে গেল কক্ষ থেকে। রান্নাঘর থেকে জগে পানি ভরে আবার কক্ষের পানে পা বাড়াতেই হুট করে সম্মুখে পড়লো কেউ। হকচকিয়ে উঠল মেয়েটা, বুকের ভেতরটা যেন ধরফর করে উঠল। এই মাঝরাতে আবার কে এখানে? রাতে রূপন্তীর কক্ষে হানা দেওয়া সেই লোক নয় তো? মেয়েটার হৃদয় ভীত হলো। দ্রুত মোবাইলে জ্বলতে থাকা আলোয় নিক্ষেপ করলো সম্মুখে। দেখা পেল ইমাদকে। ঘুম ঘুম ফোলা ফোলা চোখ মুখ নিয়ে তাকিয়ে রয়েছে তার পানেই। রূপন্তী স্বস্তির নিঃশ্বাস ফেললো, কণ্ঠ কিছুটা স্বাভাবিক করে বলল, আপনি এত রাতে এখানে? পানি খেতে এসেছিলাম, তুমি এখানে? রূপন্তী হাতের জগ দেখালো, হেসে বলল, আমি পানি খেতে এবং নিতে এসেছিলাম। তখনই লাইব্রেরি থেকে বেরিয়ে এলো বিভান। অস্থির লাগছিল, ঘুম আসছিল না, তাই লাইব্রেরিতে গিয়েছিল বই পড়ে একটু সময় অতিবাহিত করার তাগিদে। কিন্তু সেখানে থেকে বেরিয়েই এত রাতে যে এমন একটা দৃশ্য দেখবে কল্পনা করতে পারেনি। বিভান দূর থেকে স্পষ্ট রূপে শুনতে পায়নি ইমাদ এবং রূপন্তীর কথোপকথন। তবে এত রাতে দুজনকে সাথে দেখে বুকের ভেতরটা যেন হু হু করে উঠল। মনে হলো কেউ বড় বড় নখযুক্ত হাত দ্বারা খামচে ধরেছে তার বুকের ভেতরের ছোট্ট মাংসপিণ্ডটা। বিভান হাঁসফাঁস করলো, পিছন মুড়ে আবার ছুটে গেল লাইব্রেরির কক্ষে। রূপন্তী আর ইমাদকে একসাথে দেখে যেন দম বন্ধ হয়ে আসতে চাইছে তার। ক্রোধের তুলনায় হারানোর ভয় হচ্ছে বেশি। বক্ষস্থল জুড়ে নিদারুণ ব্যথায় ছেড়ে গেছে। এমন কেন হচ্ছে? তবে কি সত্যিই বিভান ভালোবাসে রূপন্তীকে? ছেলেটা এ পর্যায়ে এসে বুঝলো সে রূপন্তীকে ভালোবাসে। তাও অল্প স্বল্প ভালোবাসা নয়, উম্মাদের ন্যায় ভালোবাসা। বিভান নিজের মনের কথা সবটা বুঝতে পারলেও মানতে পারল না। শত্রুর মেয়ের সাথে কোনো ধরনের সম্পর্ক কিভাবে সম্ভব? যেখানে সালাম হোসেনকে দেখলেই নিজের বাবা মায়ের মৃতদেহের কথা স্মরণে আসে, সেখানে তার মেয়েকে ভালোবাসতে কিভাবে পারল? শেষ পর্যন্ত নিজের বাবা মায়ের হত্যাকারীর মেয়েকে ভালোবাসলো বিভান। এবার নিজের উপর নিজের ক্রোধ জন্মালো, ধিক্কার জানানো নিজেকে নিজে। তবে এভাবে হলে তো চলবে না। যেভাবেই হোক ওই মেয়েটাকে তার ভুলতে হবে, জীবন থেকে উপড়ে ফেলতে হবে। এর জন্য সর্বপ্রথম করণীয় রূপন্তীর থেকে দূরে থাকা। মেয়েটার সাথে দূরত্ব বাড়ালো, কথা না বললে না দেখা হলে হয়তো ধীরে ধীরে ভুলে যেতে পারবে। হৃদয়ের অনুভূতিরাও মরে যাবে একটু একটু করে। সময় গতিশীল, সময়ের এই গতিশীল ধারায় কেটে গেছে গোটা একটা দিন। সময়ের এই গতিশীল ধারায় কেটে গেছে গোটা একটা দিন। এক বাড়িতে থাকলেও এর মধ্যে বিভান এবং রূপন্তীর দেখা সাক্ষাৎ হয়নি মোটেই। বিভান এড়িয়ে চলছিল মেয়েটাকে, আর মেয়েটাও একটু দূরে দূরেই থেকেছে। কিন্তু এখন তো আর দূরে থাকলে চলবে না। আজ রূপন্তী হোস্টেলে উঠবে। যাওয়ার পূর্বে অন্তত বিভানকে তার বলে যাওয়া উচিত। এতদিন এক বাড়িতে ছিল, এখন সে বাড়ি ছেড়ে দিচ্ছে। অবশ্যই এ বিষয়ে বাড়ির মালিকের থেকে বিদায় নেওয়া আবশ্যক। রূপন্তী নিজের লাগেজ এবং প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে বেরিয়ে এলো কক্ষ থেকে। এদিক ওদিক তাকিয়ে খুঁজলো বিভানকে। না, বাইরে কোথাও নেই লোকটা। হয়তো নিজ কক্ষে ঘাপটি মেরে রয়েছে। এছাড়া এত সকালে আর যাবেও বা কোথায়? রূপন্তী এগিয়ে গেল বিভানের কক্ষের পানে, হাত উঁচিয়ে ধাক্কা দিল বন্ধ দরজায়। প্রথমবারে দরজা খুলল না। মেয়েটা একটু সময় নিয়ে আবারও ধাক্কা দিল। অমনি খুলে গেল দরজাটা। সম্মুখে প্রকট হলো বিভান। সদ্য গোসল সেরেছে বোধহয় ছেলেটা। ভেজা চুলগুলো এলোমেলো হয়ে পড়ে রয়েছে ফর্সা কপাল জুড়ে। শরীরে জড়ানো ঢিলেঢালা টি শার্ট
ঠোঁটরাও মাঝে মাঝে কিছু অংশ ভেজা। গলায় মুক্ত দানার ন্যায় বিন্দু বিন্দু পানি স্পষ্ট। কিঞ্চিত সময়ের জন্য থমকে গেল রূপন্তী। দিন দুনিয়া ভুলে এক দৃষ্টিতে তাকিয়ে রইল বিভানের পানে। ছেলেটা এই সকাল সকাল, তাও লাগেজ হাতে নিয়ে রূপন্তীকে নিজ কক্ষের সম্মুখে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হলো বেশ। কপালে ভাঁজ ফেলে শুধালো, কি সমস্যা, কোথায় যাচ্ছ? রূপন্তীর ঘোর কাটলো। ভিতরে ভিতরে কিছুটা লজ্জা পেল মেয়েটা। ইস, একজন মেয়ে হয়ে কেমন হ্যাংলার মতো সে এতক্ষণ তাকিয়েছিল বিভানের পানে। লজ্জা অস্বস্তিতে হাঁসফাঁস করে উঠল রূপন্তী। এলোমেলো দৃষ্টি ফেলে জবাব দিল, আমি চলে যাচ্ছি। বিভানের কপালের ভাঁজ গাঢ় হলো। চোখ ছোট ছোট করে সে প্রশ্ন করলো, কোথায় যাচ্ছ? এর মধ্যে এদেশে পড়াশোনার স্বপ্ন শেষ? দেশে ফিরে যাওয়ার বাগদারা করছো নাকি? না, আপনার বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। হোস্টেলে সিট পেয়েছি, এখন থেকে সেখানেই থাকবো আমি। বিভান চমকালো। রূপন্তী এ বাড়ি ছেড়ে দিবে? হ্যাঁ, গত রাতেও ছেলেটা ভেবেছে তাকে এ মেয়ের থেকে দূরে যেতে হবে, কিন্তু এই মুহূর্তে এসে মেয়েটার দূরে যাওয়ার কথা শুনে যেন হৃদয় জ্বলে উঠল। অস্থিরতায় ছেয়ে গেল তার মন প্রাণ। বিভান চেয়েছিল রূপন্তীর থেকে দূরে থাকতে, তাই বলে মেয়েটা এ বাড়ি ছেড়ে চলে যাবে এমনটা চায়নি। তাছাড়া বাড়ি ছেড়ে চলে যাওয়ার প্রয়োজনই বাকি। থাক না এ বাড়িতে মেয়েটা, তাদের দেখা সাক্ষাৎ না হোক, তবু পাশাপাশি থেকে যাক। বিভান জোরে জোরে একটা নিঃশ্বাস নিল, খুব স্বাভাবিক ভঙ্গিতে বলল, সকাল সকাল ঝামেলা না করে নিজের রুমে ফিরে যাও। রূপন্তী ভ্রু কুঁচকালো, কপালে ভাঁজ ফেলে বলল, আমি এ বাড়ি ছেড়ে হোস্টেলে উঠবো আজ। এখানে ঝামেলার কি আছে? বিভান এবার নিজ কক্ষ থেকে পুরোপুরি বেরিয়ে এলো বাইরে। কক্ষের দরজাটা একটু চাপিয়ে দিয়ে বলল, এখানে তো থাকো আমার আশ্রয়, খাওয়া পড়াটা অনেকটা আমার দান। তো হোস্টেলে উঠে সব দিক চালাবে কিভাবে, একবার ভেবে দেখেছ? সেসব ব্যবস্থা হয়ে গেছে, পার্ট টাইম জব নিয়ে নিয়েছি আমি। এখন আর আপনার খাওয়া পড়া বা দানের কোনো প্রয়োজন নেই। রূপন্তীর থমথমে কণ্ঠস্বর ভ্রু কুঁচকালো বিভান। তার অগোচরে তবে মেয়েটা আগেই সবকিছু ঠিক করে রেখেছে, এখন এসেছে শুধুমাত্র বিদায় নিতে। বিভানের হৃদয়ে ক্রোধের সঞ্চার ঘটল। মেয়েটা তারই বাড়িতে থেকে তারই খেয়ে পড়ে এভাবে তাকে উপেক্ষা করলো। গোপনে গোপনে নিজের থাকার স্থান ঠিক করলো, চাকরি জোগাড় করলো, অথচ তাকে কিছুই জানালো না। কিছুটা রুক্ষ কণ্ঠেই বিভান বলল, তোমার এই বাড়ি থেকে কোথাও যাওয়া হচ্ছে না, যাও রুমে যাও। আমি আপনার কাছে অনুমতি নিতে আসিনি, এসেছি নিজের সিদ্ধান্ত জানাতে, বিদায় জানাতে। সুতরাং আপনি বলবেন আর আমি সুরসুর করে রুমে চলে যাব, এটা ভাবাও আপনার বোকামি। বিভান কটমট করলো, দাঁতে দাঁত চেপে বলল, তুমি হয়তো অনুমতি নিতে আসলে, তবে আমার অনুমতি ব্যতীত এ বাড়ির বাইরে পা রাখার দুঃসাহস তুমি করো না মেয়ে, তবে ফল কিন্তু মোটেই ভালো হবে না। রূপন্তীর দৃষ্টি তীক্ষ্ণ হলো, ভারী কণ্ঠে সে বলল, কোন অধিকারে আপনি এইসব কথা বলছেন? আপনি আমার কে, বা আমার জীবনে আপনার অধিকার কি যে আপনার থেকে অনুমতি নিয়ে আমার সব কাজ করতে হবে? থামলো রূপন্তী, আবার বলল, তাছাড়া আপনিই তো চাননি আমি এ বাড়িতে থাকি। প্রথম দিন রাতের আধারে বের করে দিলেন এ বাড়ি থেকে, তারপর আবার ফিরিয়ে এনে অপমানের উপর অপমান। আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি শুনে তো আপনার আরো খুশি হওয়ার কথা, তা নয় বাধা দিচ্ছেন। রূপন্তীর এতগুলো কথার কোনোটাই যেন শুনতে পায়নি বিভান। শুধুমাত্র তার কর্ণের নিকট ঝংকার তুলে যাচ্ছে অধিকার শব্দটা। সত্যিই তো, তার কি অধিকার রয়েছে রূপন্তীর জীবনে? তারা দুজন সম্পূর্ণ আলাদা সত্তার দুটো মানুষ। একে অপরের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তো দূরে থাক, সামান্য ভালো সম্পর্কটুকু নেই। তবে সে কোন অধিকারে মেয়েটাকে নিয়ে কথা বলবে? তারপর এতদিন এ বাড়িতে ছিল বলে যতটুকুই অধিকার খাটাতে পেরেছে, জোরপূর্বক নিজের মতামত মেয়েটার উপরে চাপিয়ে দিতে পেরেছে, এখন তো তাও পারবে না।
বিভানের হৃদয়ে অস্থিরতা বাড়ল। সে যে করেই হোক আটকাতে চাইল রূপন্তীকে, তবে বিবেক তাকে বাধা দিল। তাকে জানান দিয়ে বিবেক বলল, কেন রূপন্তীকে সে আটকাবে? শত্রুর মেয়েকে আটকে তার লাভ কি? তাছাড়া ধীরে ধীরে মেয়েটার প্রতি বিভানের অনুভূতি প্রগাঢ় রূপ ধারণ করছে। এই অনুভূতি থেকে বাঁচতে হলে বিভানের দূরে সরতে হবে ওই মেয়েটির থেকে। সেখানে যখন মেয়েটি নিজে থেকেই চলে যেতে চাইছে, তখন তাকে আর আটকানো উচিত নয়, চলে যেতে দেওয়া উচিত। বিভান শুনল নিজের বিবেকের কথা। অবশ্য মনুষ্য জাতির এ ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রচলন বোধহয় সৃষ্টির জন্মলগ্ন থেকে। যখন তাদের বিবেকের সাথে শোনা উচিত, তখন তারা আবেগে গা ভাসায়, আর যখন তাদের আবেগের কথা শোনা উচিত, তখন তারা বিবেককে প্রাধান্য দেয়। এই যেমন আজ আবেগের কথা শুনে রূপন্তীকে বাড়িতেই আটকে দেওয়া উচিত কার্য হলেও বিভান শুনল বিবেকের কথা। ছোট্ট করে বলল, শুভকামনা রইল তোমার জন্য। ব্যাস এইটুকু বলে আর এক সেকেন্ডও ওই স্থানে দাঁড়ালো না বিভান। পা চালিয়ে আবারও ঢুকে গেল নিজ কক্ষে। অল্প শব্দে আটকে দিল দরজাটা। রূপন্তী তাকালো একবার বন্ধ দরজাটার পানে, অতঃপর তপ্ত একটা নিঃশ্বাস ফেলে লাগেজ হাতে হাঁটা লাগালো বাইরের দিকে। বাড়ির বাইরে আসতেই দেখা মিলল ইমাদের। গাড়ি নিয়ে এসে দাঁড়িয়ে রয়েছে। রূপন্তীকে দেখেই ছেলেটা এগিয়ে এলো তার পানে, হাসি মুখে বলল, এতক্ষণে তোমার আসার সময় হলো? আমি সেই কখন থেকে তোমার জন্য দাঁড়িয়ে আছি। রূপন্তীও হাসলো বিনিময়ে, নম্রভাবে বলল, আপনি না আসলেও চলতো, কলেজ তো এখান থেকে কাছেই। আর তাছাড়া আমারও খুব বেশি মালামাল না, এই কটা জামা কাপড় আর বইখানা, এইটুকু আমি একাই নিয়ে যেতে পারতাম। ইমাদ রূপন্তীর হাত থেকে তার লাগেজটা নিয়ে নিল। সেটা গাড়িতে ভরতে ভরতে বলল, সুন্দরী নারীদের সাহায্য করতেও একটা আলাদা শান্তি আছে। সেই শান্তি খুঁজতেই আমি ছুটে ছুটে তোমার নিকট এসেছি। ফ্লার্ট করছেন ইমাদ ভাই? তবে আমি বলে রাখি, আপনার ফ্লার্টিং স্কিল মোটেও ভালো নয়, আরও চর্চার প্রয়োজন। রূপন্তী হেসে হেসেই বলল কথাগুলো। ইমাদও যোগ দিল তার সাথে। উষ্ঠ প্রসারিত করে বলল, তোমার সাথে থেকে থেকে শিখে নেব। আমার ফ্ল্যাটিং স্কিলটা এই মুহূর্তে উন্নত করা একান্ত জরুরি, নয়তো সারা জীবন আইবুড়োই থেকে যেতে হবে। পরপর থামলো ইমাদ। মাঝপথেই নিজেদের এই কথোপকথনের ইতি টেনে বলল, এসব কথা না হয় পরে বলবো, এখন আমাদের যাওয়া উচিত, নয়তো ওদিকে দেরি হয়ে যাবে। তাছাড়া হোস্টেলে উঠে তোমারও তো একটা গোছগাছের ব্যাপার আছে। রূপন্তীও সায় জানালো ইমাদের কথায়। শেষবার একবার ফিরে তাকালো বিভানের বাড়িটার পানে। এই কয়দিনে লোকটা যতটাই তাকে অপমান অপদস্থ করুক না কেন, বাড়িটার প্রতি কেমন একটা মায়া পড়ে গিয়েছিল তার। বিভান যেমনই হোক, টাইগার, হ্যারি এবং এরিকে ভালো ছিল, তাকে সাহায্য করেছে বেশ। রূপন্তীর হঠাৎ স্মরণে এলো টাইগারের কথা। সবার কাছ থেকে বিদায় নেওয়া হলেও ওই কুকুর ছানাটার থেকে বিদায় নেওয়া হয়নি তার। বাড়ি থেকে বেরিয়ে আসার সময় টাইগারকে চোখেও পড়েনি রূপন্তীর। বেচারা হয়তো ঘুমাচ্ছে। তপ্ত নিঃশ্বাস ফেললো মেয়েটা। উঠে বসলো গাড়িতে। রূপন্তী গাড়িতে বসতেই ইমাদ গাড়ি স্টার্ট করলো। মুহূর্তেই সাই সাই করে গাড়িটা ছুটলো হোস্টেলের পানে। শুধু অস্থিরতা, এক বুক যাতনা নিয়ে এ বাড়িতেই পড়ে রইল বিভান। রূপন্তী বাড়ির পানে তাকালেও বাড়ির উপরের দিকে তাকায়নি। তাকালে হয়তো চোখ পড়তো বারান্দায় দাঁড়ালো বিভানের। হাতে তার জল করছে একটা জ্বলন্ত সিগারেট। হৃদয়ের অবস্থা নাজুক। যতক্ষণ রূপন্তীদের গাড়িটা দেখা গেল ততক্ষণ সে চেয়ে রইল সেদিকে। অতঃপর পিছন ঘুরল, শরীরটা এলিয়ে দিল বারান্দার রেলিং এর সাথে। হাতে উঁচিয়ে সিগারেটে সুখ টান দিল। ধোঁয়া উড়াতে উড়াতে গুনগুনিয়ে উঠল। এই পর্যন্ত গিয়ে আবারও সিগারেটে একটা টান বসালো বিভান। ইমাদ সবটা জানতো, সবটা দেখে যতদূর বুঝলো, এই হোস্টেলে ওঠার সে সাহায্য করেছে রূপন্তীকে। অথচ এসবের কিছুই বিভানকে জানালো না সে। তার অগোচরে ঘটালো সবটা।
বাবা মা হারানোর পর রাগে দুঃখে অভিমানে এদেশে পাড়ি জমিয়েছিল বিভান। সে থেকেই ইমাদের সাথে থাকা তার একসাথে বেড়ে ওঠা বন্ধুত্ব, সেই বন্ধুত্ব আজকাল কথা লুকোতে শিখে গেছে। তাকে না জানিয়ে তার বাড়ি থেকেই কাউকে বের করে নিয়ে যাচ্ছে সুনিপুণ ভাবে। তবে কি তাদের বন্ধুত্বে খাদ ছিল তাদের ভালোবাসায়, বিশ্বাসে? বিভান তাচ্ছিল্যের হাসি হাসলো, ধোঁয়া উড়াতে উড়াতে বলল, পুরো দুনিয়া যেখানে আমাকে ঘৃণা করতে ব্যস্ত, সেখানে কেউ ভালোবাসবে, বিশ্বাস করবে কেমনে? রূপন্তী হোস্টেলে উঠল। পাঁচতলা বিশাল এক ভবনে তার হোস্টেল। সচরাচর স্কুল কলেজের হোস্টেলগুলোতে এক এক রুমে ৩-৪ জনের জন্য সিট বরাদ্দ থাকলেও এখানে এক একজনের জন্য এক একটা রুম নির্ধারিত করা। যদিও এখানকার রুমগুলো ভীষণ ছোট এবং সরু, একটা বিছানা, একটা টেবিল আর একটা আলমারি, পাতলে আর জায়গা থাকে না। তবুও একজনের জন্য আলাদা আলাদা এক এক রুম হয়ে ভালোই হয়েছে। যে যার ইচ্ছে স্বাধীন মতো নিজের রুমে থাকতে পারে। একজন শিক্ষার্থীকে অন্য শিক্ষার্থীর কর্মে হস্তক্ষেপ করতে দেখা যায় না। যে যার মতো সারাদিন রাতও পড়াশোনা করতে পারে, কেউ বিরক্ত করে না। রূপন্তী রুমটা পড়লো এই 5তলা ভবনের ওই নিচতলায়। রূপন্তী রুমটা পড়লো এই 5তলা ভবনের ওই 3তলায়। মেয়েটা ইমাদকে বারণ করা সত্ত্বেও সে হোস্টেলে দায়িত্বরত কর্মীর থেকে অনুমতি সাপেক্ষে রূপন্তীর ব্যাগ লাগেজ নিয়ে এলো 3তলায়। একদম মেয়েটার কক্ষে তার সকল জিনিসপত্র দিয়ে তবেই বিদায় নিল। ইমাদ চলে যেতেই রূপন্তীর সম্মুখের কক্ষ থেকে একটা মেয়ে বেরিয়ে এলো। এতক্ষণ সে নিজ কক্ষ থেকে উকিঝুঁকি মেরে দেখছিল ইমাদ এবং রূপন্তীকে। মেয়েটা এগিয়ে এসে রূপন্তীর রুমের চাপানো দরজাটা গলিয়ে ভিতরে উকি দিল, হাস্যোজ্জ্বল কণ্ঠে শুধালো, তুমি বাঙালি? রূপন্তী নিজের লাগেজ খুলছিল। হঠাৎ কারো কণ্ঠ কর্ণে সেদিকে ফিরে তাকালো। দেখা পেল অল্প বয়সী এক তরুণীর। চোখে মুখে তার বাঙালি ছাপ। রূপন্তী সৌজন্য সূচক হাসলো, মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, তুমিও বুঝি বাঙালি? মেয়েটা এবার দরজাটা খুলে পুরোপুরি ভাবে ঢুকলো কক্ষের ভিতরে। রূপন্তীর পানে এগিয়ে এলো, এসে বলল, নাম কি তোমার? রূপন্তী। আর তোমার? দোলা। দোলা নামক মেয়েটা নিজে থেকে সেই রূপন্তীর হাতে হাতে সাহায্য শুরু করলো। তার সাথে গুছিয়ে দিতে শুরু করলো কক্ষটা। রূপন্তীও বারণ করলো না, এতে তো তারই লাভ হচ্ছে, অল্পতে কক্ষটা গুছিয়ে ফেলা যাবে। দোলা রূপন্তীর হাতে হাতে কাজ করতে করতেই এক পর্যায়ে শুধালো, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলো। দোলা উসখুস শুরু করলো, ইতস্তত করে বলল, ইমাদ ভাই কি হয় তোমার? রূপন্তী চিন্তায় পড়ল। সত্যিই তো, ইমাদ কি হয় তার? ইমাদের মৃত ফুফুর বাড়ির ড্রাইভারের মেয়ে সে। এদেশে এসে বিপদে পড়ে সাহায্য চেয়েছে, সাহায্য করেছে। কোনো সম্পর্ক নেই তো তার সাথে? আবার সম্পর্কহীনা কেউ না উনি আমার। এ বাক্যটা বলতেও কেমন একটা খারাপ লাগা কাজ করছে। হাজার হলেও লোকটা তাকে নিঃস্বার্থভাবে সাহায্য করেছে। নয়তো এদেশে এসে বেশিরভাগ মানুষের কাছ থেকেই সে শুধুমাত্র অপমানই কুড়িয়েছে। রূপন্তী কিছুটা সময় নিয়ে ভাবলো, অতঃপর বলল, বন্ধু হয় উনি আমার। কিন্তু উনি তো আমাদের সিনিয়র, বন্ধু কিভাবে হলো? রূপন্তী হাসলো, দোলার পানে তাকিয়ে বলল, বন্ধুত্ব কি ছোট বড় সিনিয়র জুনিয়র দেখে হয় নাকি? মতের মিল থাকলে, একে অপরের জন্য উপকারী মনোভাব থাকলে, একে অপরের প্রয়োজনীয়তা অনুভব করলে সকল বয়সের মানুষদের সাথেই বন্ধুত্ব হতে পারে। শুধু কি বন্ধুত্ব নাকি অন্য কিছু আছে? দোলা ইতস্তত করে করলো প্রশ্নটা। তবে রূপন্তী এ প্রশ্নটা স্বাভাবিকভাবেই নিল। আজকাল আমরা কোনো প্রাপ্তবয়স্ক নরনারীকে একসাথে দেখলেই মনের ভিতরে বিরূপ ধারণা পোষণ করি। রূপন্তী স্বাভাবিক স্বরেই বলল, শুধুই বন্ধুত্ব, আর কিছু নেই আমাদের মধ্যে। ইমাদ এবং রূপন্তীর মধ্যকার সম্পর্ক শুধুই বন্ধুত্ব, কথাটা শুনে বোধহয় খুশি হলো দোলা। আর কোনো প্রশ্ন করল না সে।
নিজ মনে কাজ করতে শুরু করলো রূপন্তীর হাতে হাতে। রূপন্তী এবারই ছেড়ে গিয়েছে, এখনো ঘন্টা 2 অতিবাহিত হয়নি। এর মধ্যেই অস্থির হয়ে উঠেছে বিভান, হৃদয় উতলা হয়ে উঠেছে মেয়েটার জন্য। এইটুকু সময়েই বাড়িটা যেন কেমন ফাঁকা ফাঁকা লাগছে তার নিকট, শূন্য শূন্য লাগছে নিজেকে। বারবার মনে হচ্ছে কি যেন নেই তার নিকট, বুকটা খা খা করছে। এভাবে হলে চলবে কিভাবে? এইটুকু সময়ে যদি বেকুল হয়ে উঠতে হয় তবে বাকি জীবন তো পরেই আছে। বিভান নিজেকে নিয়ন্ত্রণের চেষ্টা করলো, কিন্তু বরাবরের ন্যায়ই ব্যর্থ সে। কোনো মতেই নিজেকে দমাতে না পেরে উঠে দাঁড়ালো সে। কলেজের জন্য তৈরি হয়ে বেরিয়ে পড়লো বাড়ি থেকে। সময় অতিবাহিত হলো কিছুটা। বিভান তাড়াহুড়া করেই পৌঁছালো কলেজে। ক্যাম্পাসে দাঁড়িয়ে চারদিকে চোখ বুলিয়ে খুঁজলো রূপন্তীকে খুঁজে না পেলেও ইমাদ, জ্যাক এবং এলিনাকে খুঁজে পেল স্বল্প সময়ের মধ্যেই। মাঠের মধ্যে ঘাসের উপরে বসে রয়েছে তারা। তপ্ত নিঃশ্বাস ফেলল বিভান। ইমাদের উপরে কিছুটা তার খারাপ লাগা থাকলেও তা নিজের মধ্যে গোপন রাখতেই ইচ্ছুক। প্রতিটা সম্পর্কে ভালো লাগা, খারাপ লাগা, ঝগড়া বিবাদ চড়াই উতরাই থাকে, তাই বলে সে সম্পর্ক ভেঙে দেওয়া বোকামি ব্যতীত আর কিছুই নয়। সম্পর্কে সব সময় সবার কাজে পছন্দসই হবে এমনও নয়। ইমাদ যা করেছে হয়তো সে তার স্থান থেকে ঠিক, আর বিভান তার নিজের স্থান থেকে ঠিক। বিভান আর ভালো ভাবলো না, এগিয়ে গেল ইমাদের নিকট, নিঃশব্দে বসলো তাদের পাশে। ইমাদ, জ্যাক এবং এলিনা চমকালো। পাশ ফিরে তাকে ইমাদ প্রশ্ন করলো, তুই কখন এলি? বিভান জবাব দিল না, তাকালোও না কারো পানে। সম্পর্ক নষ্ট করার কোনো ইচ্ছে না থাকলেও এই মুহূর্তে এদের সাথে কোনো কথা বলার ইচ্ছেও নেই। এখানে এসে বসেছে শুধুমাত্র রূপন্তীর জন্য। সে বেশ ভালোভাবেই জানে মেয়েটা কলেজে এলে সর্বপ্রথম এদের সাথেই নিকটেই আসবে, ভরপুর আড্ডা জমাবে। বিভানকে কোনো উত্তর না দিতে দেখে ভ্রু কুঁচকালো ইমাদ। ফের প্রশ্ন করলো, চুপ করে আছিস যে, কথা বলছিস না কেন? বিভান নিরুত্তর। সে যেন শুনতে পায়নি কারো কথা। নিজের মতো কাঁধ ব্যাগে ঘেটে একটা বই বের করে আনলো সে। বইয়ের মলাটের উপরে গোটা গোটা অক্ষরে জলজল করছে গ্রেট এক্সপ্রেশন, চার্লস ডিকেন্স নামটা। বিভান বইটা খুলল, মনোযোগ দিল বইয়ের ভাঁজের কালো অক্ষরে। কপালে ভাঁজ পড়ল জ্যাক এবং ইমাদের। জ্যাক কিছুটা সন্দিহান স্বরে শুধালো, কথা বলছিস না কেন? কোনো কারণে তুই কি রেগে আছিস আমাদের উপর? এতক্ষণে বিভান মুখ খুলল, বইয়ের ভাঁজে দৃষ্টি রেখেই জবাব দিল, আমি কারোর সাথে রাগ করিনি। থামলো বিভান, পরপর চোখ তুলে তাকালো ইমাদ এবং জ্যাকের পানে। শীতল কণ্ঠে বলল, তবে অভিমান করেছে। ইমাদের কপালের ভাঁজ গাঢ় হলো, চোখ ছোট ছোট করে প্রশ্ন করলো, রাগ আর অভিমান কি আলাদা? রাগ যার তার সাথে করা যায়, তার জন্য প্রয়োজন হয় না কোনো সম্পর্কের, কোনো আপনত্বের। রাস্তাঘাটে চলার সময় অপরিচিত কারোর সাথে মতের অমিল ঘটলেও আমরা তার উপর রেগে যেতে পারি, দ্বিধাবোধ করি না। আর অভিমানটা তাদের জন্য নয়, অভিমানটা আসে আপনাদের জন্য। আমি তোদের নিজের আপন মানুষ ভাবতাম। স্বল্প কিছু কথা, তবে এই কথার ভার অনেক। ইমাদ এবং জ্যাক দুইজনই আবেগী হয়ে পড়ল বিভানের ভাষ্যে। তারা কি করেছে সে সম্পর্কে বেশ ভালোভাবেই অবগত, এবং তারা ইতিমধ্যে এত উপলব্ধি করেছে যে বিভানকে না জানিয়ে তার ওই বাড়ি থেকে রূপন্তীকে বের করে হোস্টেলে উঠানো ঠিক হয়নি। সবটা করার আগে অন্তত পক্ষে বিভানকে একটা বার জানানো উচিত ছিল। কে কোথায় থাকবে না থাকবে তা একমাত্র তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে যেহেতু ইমাদ আর জ্যাক বিষয়টা জেনেছিল, বন্ধু হিসেবে তাদের উচিত ছিল বিভানকে একটা বার সব জানানোর। দুজনের চোখ মুখে অপরাধীর ভাব ফুটে উঠল। ইমাদ কিছুটা ইতস্তত করে বলল, দেখ ভাই, আমরা বুঝতে পারিনি, আমরা সবটা জানাতে চাইছিলাম তোকে, কিন্তু রূপন্তীই বারণ করলো। রূপন্তীর সাথে তোদের পরিচয় কতদিনের, আর আমার সাথে কতদিনের? বিভানের শীতল কণ্ঠের প্রশ্ন। অপরাধ বোধ জাগলো ইমাদ এবং জ্যাকের হৃদয়ে। জ্যাক উষ্ট্রদ্বার ফাঁকা করলো, বলতে চাইল কিছু, কিন্তু তার আগেই সেখানে উপস্থিত হলো রূপন্তী, সাথে তার দোলা নামক মেয়েটা। রূপন্তী উষ্ঠে কিঞ্চিত হাসি ফুটিয়েই বলল, আপনারা সবাই এখানে ক্লাসে যাবেন না?
ওই পর্যন্তই বন্ধ হলো ইমাদ, বিভান এবং বিভানের কথোপকথন। এতক্ষণ এদের মধ্যে এলিনা নীরব সম্পর্কের ভূমিকা পালন করলেও এবার মুখ খুলল, ঠোঁট এলিয়ে বলল, যাবো একটু পর। ও ঠোঁট গোল করে কথাটা বলল রূপন্তী। দোলার পানে তাকিয়ে তাকে পরিচয় করিয়ে দিল সবার সাথে। বিভান আর চোখে একবার তাকালো রূপন্তীর পানে, একটু সরে নিজের পাশে বসার জায়গা করলো মেয়েটার জন্য। কিন্তু রূপন্তী তার পাশে বসলো না, সে বসলো ইমাদের পাশে আর বিভানের পাশে বসিয়ে দিল দোলাকে। হৃদয় ভারী হলো বিভানের, আগুন জ্বলে উঠল যেন বক্ষ জুড়ে। রূপন্তী কেন তাকে উপেক্ষা করে বিভানের পাশেই বসলো? কি সম্পর্ক তার ইমাদের সাথে? বিভানের অগোচারেই রূপন্তী আর ইমাদ জড়িয়ে যায়নি তো ভালোবাসা নামক কোনো সম্পর্কে? সন্ধ্যা গড়িয়েছে, এখনো রাত্রি। গভীর রাতে পদার্পণ না করলেও নিস্তব্ধ হয়ে পড়েছে বিভানের বাড়িটা। অন্ধকারে ঢাকা চারপাশ। বিভান আলো জ্বালায়নি আজ বাড়িতে, অন্ধকারেই বসে রয়েছে চুপচাপ, শান্তি পাচ্ছে না কোথাও। এক ছুটে চলে যেতে ইচ্ছে হচ্ছে রূপন্তীর নিকট। এবার পরক্ষণে সালাম হোসেনের কথা স্মরণে আসতে মন বিষিয়ে উঠেছে। এমন কেন হলো তার সাথে? পৃথিবীতে কি মেয়ের অভাব পড়েছিল? শেষ পর্যন্ত কেন ওই শত্রুর মেয়ের মায়াতেই আবদ্ধ হলো সেই? বিভান যে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না, দূরে থাকতে পারছে না। এত যন্ত্রণা আর যে সহ্য হচ্ছে না। কোথায় যাবে বিভান? কি করবে? কি সিদ্ধান্ত নিবে ভেবে পাচ্ছে না। ছেলেটার ভাবনার মধ্যেই অন্ধকারে তার নিকট ছুটে গেল টাইগার। লেজ নাড়াতে নাড়াতে চাটলো বিভানের পা। চাপা দীর্ঘ শ্বাসে বেরিয়ে এলো ছেলেটার বক্ষ চিরে। কোলে তুলে নিল সে টাইগারকে। প্রশ্ন করলো, রূপের কাছে যাবি? নিজে বলে নিজেই চমকালো বিভান। রূপন্তী থেকে রূপ সম্পর্ক নেই, দেখা সাক্ষাৎ নেই, অথচ একটা নামও দিয়ে দিল মেয়েটাকে। রূপন্তী থেকে রূপ সম্পর্ক নেই, দেখা সাক্ষাৎ নেই, অথচ একটা নামও দিয়ে দিল মেয়েটাকে। তবে নামটা সুন্দর। রূপন্তীর তুলনায় এই নামটাই ভালো লাগলো বিভানের নিকট। টাইগারকে কোলে তুলে নিয়ে দাঁড়ালো বিভান। কিঞ্চিত সময় নিয়ে ভাবলো কিছু একটা, অতঃপর কুকুর ছানাটাকে নিয়েই বাড়ি থেকে বেরিয়ে পড়লো। কিছুটা সময়ের বিলুপ্তি ঘটিয়েই কলেজ হোস্টেলের সম্মুখে পৌঁছালো বিভান। চারদিকটা কৃত্রিম আলোয় আলোকিত হয়ে রয়েছে এই মুহূর্তে। রাত্রি খুব বেশি না হলেও হোস্টেল কর্তৃপক্ষ বিভানকে বোধহয় ঢুকতে দিবে না ভিতরে। এমনিও মেয়েদের হোস্টেলে ছেলেদের ঢুকার উপরে বেশ কিছু বিধিনিষেধ রয়েছে। বিভান টাইগারকে কোলে নিয়ে তাকালো হোস্টেলের বিশাল বিল্ডিংটার পানে। এই বিল্ডিং এর কত তলায় বা কোন কক্ষে মেয়েটার অবস্থান তাও জানা নেই তার। তপ্ত নিঃশ্বাস ফেলল বিভান। ট্রাউজারের পকেট হাতরে বের করে আনলো মোবাইলটা। এতদিন রূপন্তীর নাম্বার তার নিকটে থাকলেও কখনো কল দেওয়ার প্রয়োজন পড়েনি বা সে দেয়নি। বিভান মোবাইল ঘেটে রূপন্তীর নাম্বারটা বের করে কিঞ্চিত সময় নিয়ে তাকিয়ে রইল সেদিকে। কল দিবে নাকি দিবে না দোটানায় ভুগছে। কেমন ইতস্তত অনুভব হচ্ছে ভিতরে। আনমনে বিভিন্ন চিন্তা ভাবনার মধ্যে হঠাৎ টাচ লেগে রূপন্তীর নাম্বারে কল চলে গেল। হকচকিয়ে উঠল বিভান। দ্রুত কলটা কেটে দিল সে। কিন্তু কল কেটে দিলেও বা কিভাবে হবে? রূপন্তীকে এখানে ডাকবে কি করে? এত বড় হোস্টেলের সম্মুখে দাঁড়িয়ে তো আর চিৎকার করে কাউকে ডাকাও সম্ভব না। কি এক জ্বালায় পড়েছে ছেলেটা। না পারছে এদিকে যেতে, না পারছে ওদিকে যেতে। জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করলো বিভান। অতঃপর আর কোনো উপায় না পেয়ে কল দিয়েই বসলো রূপন্তীর নাম্বারে। মেয়েটার কল ধরতে ঠিক যতটা দেরি হচ্ছে বিভানের হৃদস্পন্দনও বেড়ে যাচ্ছে ততটা। কেমন ধক আওয়াজ হচ্ছে বুকের ভিতরে। একটা সময় ছেলেটার এই ধক আওয়াজকে উপেক্ষা করেই তাকে এক মুহূর্তের জন্য থমকে দিয়ে কলটা রিসিভ করলো রূপন্তী। মিষ্টি সুরে বলল, হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন? রূপন্তীর কথার পরিপ্রেক্ষিতে উত্তর দিতে যেন ভুলে গেল। বিরক্ত হলো মেয়েটা। কে আবার কল করেছে তার উপর কথা বলছে না। নাম্বারটা দেখেও তো এদেশেই মনে হচ্ছে। রূপন্তী নাক মুখ কুঁচকালো। বিরক্তি নিয়ে ইংরেজি বাক্যে বলল, কে
নিশ্চয়ই কল করেছেন, আর কল করে কথা বলছেন না কেন? সমস্যা কি? বিভানের ঘোর কাটলো, থমথমে কণ্ঠে সে জবাব দিল। নিচে এসো। চমকে উঠল মেয়েটা, এ তো বিভানের কণ্ঠস্বর। এই লোক আবার তাকে কল করেছে কেন? আবার নিচেও ডাকছে। এর মানে বিভান তার হোস্টেলের নিচে এসেছে। কিন্তু কেন এসেছে? রূপন্তী চকিত কণ্ঠেই শুধালো। আপনি এখানে, তাও এখন? বিভান উত্তর দিল না রূপন্তীর প্রশ্নের, ফের বলল। নিচে এসো তাড়াতাড়ি। কথাটা বলেই পরপর কলটা কেটে দিল সে। রূপন্তীও দেরি করলো না, মোবাইলটা হাতে নিয়েই ছুটলো নিচের দিকে। পৃথিবী উল্টে গেলেও যে লোকের তার কথা স্মরণ করারও কথা নয়, সেই লোক কিনা এই রাতে বিরাতে এসেছে তার সাথে দেখা করতে। এর চেয়ে আশ্চর্যজনক আর কি হতে পারে? রূপন্তী এক ছুটে বেরোলো বাইরে। বিভান হোস্টেলের প্রবেশ দ্বারের পানেই তাকিয়েছিল। মেয়েটাকে ছুটে আসতে দেখে দৃষ্টি শীতল হলো তার। কোল থেকে ছেড়ে দিল টাইগারকে। ছাড়া পেতেই টাইগার ছুটে গেল রূপন্তীর পানে। লেজে নেড়ে গা ঘেঁষল তার। রূপন্তীর আগের তুলনায় কুকুর ভীতি অনেকটাই কমেছে। টাইগারকে হঠাৎ এখানে দেখে সে বেশ খুশিই হলো। বসে পড়ল কুকুর ছানাটার পাশে। শরীরের শুভ্র রাঙ্গা লোমে হাত বুলিয়ে বলল, কেমন আছিস? মিস করেছিস আমাকে? বোবা প্রাণী উত্তর দিতে পারল না মানুষের ভাষার, তবে জিহ্বা বের করে বুঝালো সে মিস করেছে। রূপন্তী হাসলো, টাইগারের মাথায় হাত বুলিয়ে দিল আলতোভাবে, তবে কোলে তুলে নিল না কুকুর ছানাটাকে। পাশে যদি নখ দ্বারা আসলে দেয় তখন কি হবে? টাইগারকে পাশাপাশি হাঁটিয়ে নিয়ে গিয়েই রূপন্তী দাঁড়ালো বিভানের সম্মুখে। জিজ্ঞেস করলো, হঠাৎ এখানে এলেন যে, কোনো সমস্যা? বিভান কিঞ্চিত অপ্রস্তুত হয়ে পড়ল। আমতা আমতা করে বলল, টাইগার তোমাকে দেখতে চেয়েছিল। ভ্রু কুচকালো রূপন্তী। টাইগারের পানে তাকিয়ে অবিশ্বাস্য স্বরে বলল, টাইগার দেখতে চেয়েছিল? হ্যাঁ, তুমি ওর কাছ থেকে বিদায় না নিয়ে চলে এসছো কিনা, তাই তোমার সাথে দেখা করার জন্য উতলা হয়ে উঠেছিল। বেচারা, নয়তো আমি এখানে আসতাম না। রূপন্তীর কুচকানো ভ্রু যুগল আরো কুচকে এলো। টাইগার একটা কুকুর ছানা, সে আবার কিভাবে তার সাথে দেখা করার জন্য উতলা হয়? আর যদি উতলা হয়েও থাকে তাহলে তা বিভান বুঝলো কিভাবে? এ প্রাণী তো আর কথা বলতে পারে না যে চিৎকার করে বলবে, টাইগার, আমি রূপন্তীর সাথে দেখা করতে চাই, আমাকে তার কাছে নিয়ে চলো। রূপন্তী সন্দিহান স্বরে প্রশ্ন করলো, আপনি কিভাবে জানলেন টাইগার আমার সাথে দেখা করার জন্য উতলা হয়ে উঠেছে? ও কি কথা বলতে পারে যে বলবে আপনাকে? থতমত খেয়ে গেল বিভান। এত কিছু ভেবে তো আর সে কথাটা বলেনি। রূপন্তীর প্রশ্নের হাত থেকে বাঁচতে তৎক্ষণাৎ যা মাথায় এসেছিল তাই বলে দিয়েছিল। এখন সেই কথা ধরেই প্রশ্ন। বিভান একটু ঝুঁকে কোলে তুলে নিল টাইগারকে। কোলে তুলে নিল টাইগারকে, কিছুটা ইতস্তত করে বলল, এতদিন ধরে লালন পালন করছে, ওর অঙ্গভঙ্গি দেখে আমি ওর মনের কথা বুঝতে পারি। রূপন্তীর সন্দেহ তবুও গেল না। চোখ ছোট ছোট করে সে তাকালো বিভান এবং টাইগারের পানে, তবে বলল না আর কিছুই। হতেও পারে বিভান সত্যিই টাইগারের অঙ্গভঙ্গি রেখে বুঝে নিয়েছে তার ভাষা। পোষা প্রাণী তার মনিবের সাথে অনেক সময় এমন অনেক কাজ করে যা আমরা কল্পনাও করতে পারি না। বিশেষ করে কুকুর এবং বিড়াল, এরা ভীষণ প্রভুভক্ত হয়। রূপন্তী আরেকবার হাত বুলিয়ে দিল টাইগারের মাথায়। উষ্টে কিঞ্চিত হাসি ফুটিয়ে বলল, মাঝে মাঝে চলে আসিস এখানে, আমাদের দেখা হবে, ঠিক আছে? কুকুরটা জিহ্বা বের করে জোরে জোরে নিঃশ্বাস নিল। রূপন্তী যত্ন করে আরো কিছুক্ষণ হাত বুলিয়ে দিল তার মাথায়। অতঃপর বিভানের পানে তাকিয়ে বলল, এখন তবে আসছি আমি। আবার হোস্টেলের গেট বন্ধ করে দিলে আরেক বিপদ। কথাটা বলেই রূপন্তী পিছন ঘুরে পা বাড়ালো হোস্টেলের দিকে। তখনই তার পিছু ডাকলো বিভান। থমকে দাঁড়ালো মেয়েটা, পিছন ঘুরে জিজ্ঞেস করলো, কিছু বলবেন? বিভান আমতা আমতা শুরু করলো। ইতস্তত করে বলল, বাড়িতে ফিরে গেলে হয় না? আসলে টাইগার চাইছিল তুমি আমার বাড়ি ফিরে এসো। রূপন্তী হাসলো, কিছুটা তাচ্ছিল্যের স্বরে বলল, টাইগারকে বলে দিবেন ওটা বাড়ি আমার ছিল না। কিছুদিন বিপদে পড়ে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে কাজের লোক হিসেবে পড়েছিলাম। এখন নিজের একটা গতি করতে পেরেছি, তাই বেরিয়ে এসেছি ওই বাড়ি থেকে।
থামলো রূপন্তী, ফের বলল, মাঝে মাঝে ওকে এখানে বা কলেজে নিয়ে আসবেন, সময় কাটাবো ওর সাথে। নিজের কথা শেষ করে মেয়েটা আর এক দণ্ডও দাঁড়ালো না ওই স্থানে। লম্বা লম্বা পা ফেলে চলে গেল হোস্টেলের ভিতরে। চাপা দীর্ঘ শ্বাস বেরিয়ে এলো বিভানের বুক চিরে। চোখে মুখে ফুটে উঠল অসহায় ভাব। এত চেষ্টা করেও সে মেয়েটাকে ফিরাতে পারলো না নিজ গৃহে। উজ্জ্বল এক সূর্যের আনাগুনা নীলাম্বরে চারদিকে জনমানবের ব্যস্ততা, সবাই সবার কর্মের তাগিদে ছুটাছুটি করছে এদিক ওদিক। রূপন্তীও নিজ কর্মে যোগদান করেছে আজ থেকে। লাইব্রেরিতে পড়াশোনা শেষ করে টেবিলে শিক্ষার্থীদের ফেলে রাখা বইগুলো হাতে তুলে তা সযত্নে আবার গুছিয়ে রাখছে বইয়ের তাকে। বিভিন্ন বই হাতে ধরে তাকে রাখতে রাখতে হঠাৎ রূপন্তীর নজর আটকালো একখানা বইয়ের পানে। বইয়ের উপরে বেশ গোটা গোটা অক্ষরে লেখা লা মিজারেবল ভিক্টর হুগো। এই বইটি রূপন্তী পড়েছিল আগেও। বইটিতে যা ভালজা নামক এক ব্যক্তির জীবনের চড়াই উতরাই সম্পর্কে বর্ণনা করা হয়েছে সুনিপুণভাবে। বইটি পড়ে রূপন্তীর কোমল হৃদয়ে ব্যথিত হয়ে উঠেছিল তখন। যা ভালজা সত্যি একটি হতভাগা চরিত্র ছিল, যাকে এক টুকরো রুটির জন্য 20 বছরের জেল খাটতে হয়, আর বারবার সেই জেল থেকে পালানোর চেষ্টাতেই কেটেছিল তার পুরো জীবন। রূপন্তীর কেন যেন আবার বইটা পড়তে ইচ্ছে হলো। লাইব্রেরির এলোমেলো বইগুলো গুছিয়েছে একটা টেবিলে বসলো লা মির্জারেবল বই নিয়ে। মনোযোগের সহিত পড়তে শুরু করলো বইটি লাইন। মেয়েটার মন মস্তিষ্ক সবটা যখন বইয়ের পাতায় নিমজ্জিত, ঠিক তখনই ওই টেবিলে এসেই বসলো ইমাদ, এলিনা, জ্যাক এবং দোলা। শুধু দাঁড়িয়ে রইল বিভান। দুলা রূপন্তীর এক পাশ দখল করে বসলেও অন্য পাশে বসেছে ইমাদ। বিভানের দৃষ্টি তীক্ষ্ণ হলো। ছেলেটা সব সময় কেমন চিপকে থাকে মেয়েটার সাথে। রূপন্তীর মনে কোনো অনুভূতি না থাকলেও ইমাদের মনে যে তাকে নিয়ে বেশ শক্তপোক্ত অনুভূতি রয়েছে তা বেশ বুঝতে পেরেছে বিভান। ছোটবেলা থেকেই ইমাদের সাথে থাকে সে, আর এইটুকু যদি বুঝতে না পারে বিভানের হৃদয় জ্বলে উঠল। থমথমে কণ্ঠে সে বলল, ইমাদ, ওখান থেকে উঠে এই পাশে আয়। আমরা ছেলেটা এক পাশে বসি আর ওদের মেয়েদের এক পাশে বসতে দেয়। ইমাদ অবাক হলো। গোল গোল চোখে সে বিভানের পানে তাকিয়ে শুধালো, তুই আবার ছেলে মেয়েদের মধ্যে এত ভেদাভেদ শুরু করলি কবে থেকে? বিভান দাঁতে দাঁত পিষল। ভীষণ ভাবে তার বলতে ইচ্ছে হলো, তুই জবা থেকে রূপকে নিয়ে নিজের মনের মধ্যে উল্টাপাল্টা চিন্তার স্থান দিতে শুরু করেছিস তবে থেকে। তবে কথাটা বলল না বিভান। নিজের স্বভাবের বাইরে গেল না সে। রূপন্তীর ঘোর কাটল এদের কথোপকথনে। নয়তো সে এতক্ষণ বইয়ের পাতায় ডুবেছিল নিজের সকল ধ্যান জ্ঞান দিয়ে। তবে ধ্যান ভেঙে বিভানের কথা শুনে বেশ অবাকই হয়েছে সে। এদেশে ছেলে মেয়েদের মধ্যে ভেদাভেদ করা হয় না তেমন। তারা একসাথেই চলাফেরা করে, তারা একসাথেই চলাচল করে। এমনকি কলেজে নারী পুরুষকে একসাথেই পাশাপাশি বসানো হয়। এত বছর ধরে এদেশে বসবাস করেও বিভানের কণ্ঠে এমন একটা কথা কেমন খাপ্পা লাগলো রূপন্তীর নিকট। আর ইমাদকে উঠতে না দেখে বিরক্ত হলো বিভান। গম্ভীর স্বরে ফের বলল, তুই উঠবি নাকি? ইমাদ উসখুস শুরু করলো। রূপন্তীর পানে একবার আর চোখে তাকিয়ে বলল, না মানে? ওঠ তাড়াতাড়ি। বিভানের চোটপাটে আর বসে থাকতে পারল না ইমাদ। এই ছেলের সাথে এখন কথা বাড়ালেই কথা বাড়বে, ঝামেলা হবে। তারপর কর্তৃপক্ষ দুইজনকেই উস্টা মেরে লাইব্রেরি থেকে বাইরে বের করে দিবে। এখন তো তবুও রূপন্তীর সামনে আছে সে, এরপর তাও থাকতে পারবে না। ইমাদ চুপচাপ উঠে গিয়ে বসলো অন্য পাশে। বিভান ও এলিনাকে উঠিয়ে দিয়ে বসলো তার পাশে। ব্যাগ থেকে একটা বই বের করে ইমাদের পানি বাড়িয়ে দিয়ে বলল, এটা পড়, কোনো দিকে তাকাবি না, শুধু পড়ে যাবি। বইটা হাতে নিল বেচারা। ভ্রু কুঁচকে বলল, কেন? পড়ি দেখ। ইমাদ বিরক্তি করলো না, মনোযোগ দিল বইয়ের ভাঁজে। বিভান উসখুস শুরু করলো। কিয়ত্তক্ষণ সময় নিয়ে পকেট থেকে একটা চকলেটের প্যাকেট বের করে আনলো। আজ সকালে কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে গিয়ে রূপন্তীর জন্য এই চকলেটটা কিনেছিল সে, কিন্তু দিতে পারছে না। কেমন ভিতরে ভিতরে একটা ইতস্তত বোধ হচ্ছে।
চকলেটটা দেওয়ার পর মেয়েটা কি ভাববে না ভাববে কে জানে। বিভান একটু সময় চকলেটটার পানে তাকিয়ে জোরে জোরে কয়েকটা নিজেকে ধাতস্থ করলো। একটা চকলেটই তো, এতে আবার ভাবার কি আছে? সেদিন ইমাদও তো চকলেট দিয়েছিল রূপন্তীকে, কই তখন তো কিছু ভাবেনি। বিভান কিছুটা ইতস্তত করে হাতের চকলেটটা এগিয়ে দিল রূপন্তীর পানে, বলল। এটা তোমার। চমকে গেল উপস্থিত সবাই, সাথে সাথে বিস্ফোরিত দৃষ্টিতে তাকালো বিভানের পানে। রূপন্তীও অবাকের চূড়ান্ত পর্যায়ে। যে পুরুষ তাকে দেখতে পারে না তাকে সবসময় অপমান করতে উৎসুক, গায়ে হাত পর্যন্ত তুলেছে সে কিনা আজ চকলেট দিচ্ছে। রূপন্তী চকলেটটা নিল না, বিস্ময় নিয়ে বলল, আপনি আমাকে চকলেট দিচ্ছেন? মেয়েটার কথা শেষ হতে না হতেই ইমাদ বিভানের গালে কপালে হাত ছোঁয়ালো, চোখ বড় বড় করে বলল, তুই ওকে চকলেট দিচ্ছিস? জ্বর টর উঠেছে নাকি? শরীর খারাপ লাগছে? বিভান অপ্রস্তুত হলো, সাথে বিরক্ত হলো। নিজেরা দিলে দোষ নেই, সে দিলেই সবার চোখ বড় হয়ে যায়। কেন, সে কি কখনো রূপন্তীকে কিছু দিতে পারে না? বিভান কপাল কুঁচকে নিল, থমথমে কণ্ঠে বলল, হ্যাঁ দিয়েছি তো। কাউকে চকলেট দেওয়া কি অপরাধ? ইমাদ ডানে বামে মাথা ঝাঁকালো, যে একা হাত তুলে বাড়িয়ে দিল বিভানের সম্মুখে, উৎসুক হয়ে বলল, শুধু কি রূপন্তীকেই চকলেট দিবি? আমাদেরটা কোথায়? রূপন্তী নতুন চাকরি পেয়েছে, তাই অভিনন্দন স্বরূপ ওকে চকলেট দিয়েছে। তুই কি নতুন চাকরি পেয়েছিস যে চকলেট দেব? যে একে নিজের হাতটা সরিয়ে নিল, বোকা হেসে বলল, তাহলে আমাদেরও তো কিছু নিয়ে আসা উচিত ছিল অভিনন্দন স্বরূপ। বিভানের দৃষ্টি তীক্ষ্ণ হলো। পরপর সে ফিরে তাকালো রূপন্তীর পানে, মৃদু ধমকে বলল, তুমি কি চকলেটটা নেবে নাকি আমি ফেলে দেব? রূপন্তীর চোখ মুখ থেকে এখনো বিস্ময় ভাব কাটেনি। তবে ফেলে দেওয়ার কথা শুনে সে তড়িগড়ি করে চকলেটটা নিয়ে নিল। লোকটা যতই খারাপ হোক, নিষ্ঠুর হোক, তার দেওয়া কিছু এভাবে সকলের সম্মুখে ফেরত দেওয়া নিশ্চয়ই উচিত হবে না। হাজার হলেও লোকটা তার আশ্রয়দাতা ছিল, একটু কৃতজ্ঞতা বোধ তো রয়েছেই। সূর্যটা ডুবে গিয়েছে, চারদিকটা ভরে উঠেছে রাতের কৃষ্ণাভ আভায়। বিভান বাড়ি ফিরল কেবলই, ঘরের চারদিকে এখনো অন্ধকার বিরাজমান। বাড়িতে কেউ না থাকার দরুন আলো জ্বালানো হয়নি এখনো। তবে এই আধার বাড়িতে কেউ না থাকা বিভানের হৃদয়ে কড়া নাড়লো একটা বাক্য। ছেলেটার বুকের ভেতরটায় কেমন মোচড় মেরে উঠল। এতক্ষণ সে রূপন্তীর সাথেই ছিল, আর এখন বাড়ি ফিরে ওই মেয়েটা ব্যতীত যেন চারপাশটা শূন্য হয়ে উঠেছে। একা একা লাগছে ভীষণ। দম বন্ধ হয়ে আসতে চাইছে। বিমানের চোখের সম্মুখে একে একে ভেসে উঠল সারাদিনের ইমাদের কর্মকাণ্ড। ছেলেটা সারাক্ষণ শুধু রূপন্তীর সাথে চিপকে থাকতে চায়, যে কোনো মূল্যে মেয়েটার মনে পৌঁছাতে চায়। বিমানের হৃদয় জ্বলে উঠল, এভাবে চললে তো হবে না। পরে দেখা যাবে ওই মা তার চোখের সামনে দিয়ে রূপন্তীকে পটিয়ে নিয়েছে, তারপর দুজন প্রেম করছে, অবশেষে বিয়ে শব্দটা মনে আসতেই আঁতকে উঠল বিভানের। মনে হলো তার বুকের ভেতরের কলিজাটা যেন কেউ খামছে ধরেছে, গলা শুকিয়ে একাকার অবস্থা। না, রূপন্তীর সাথে ইমাদের কখনো বিয়ে হতে পারে না। বিভান দিশেহারা হয়ে উঠল, সে রূপন্তীকে ভুলে যাবে নাকি ভালোবাসবে তা পরে দেখা যাবে। আগে মেয়েটাকে এই বাড়িতে ফিরিয়ে আনা প্রয়োজন। হোস্টেলে থাকা মানেই মেয়েটা তার হাতের বাইরে, সেখানে থেকে সে যা ইচ্ছে করতে পারবে, যে কারোর সাথে ঘুরতে পারবে। বিভান বাড়িতে বসে না রূপন্তীকে দেখবেন আর না কিছু করতে পারবে। আর এ বাড়িতে থাকলে সে প্রয়োজনে মেয়েটার গালে 2টা থাপ্পড় মারবে, তারপর তার প্রতিক্রিয়া স্বরূপ সেদিনের ন্যায় নিজের রূপন্তীর হাতে 2টো থাপ্পড় খাবে। তবুও মেয়েটাকে তার অপছন্দনীয় কাজ থেকে আটকাতে তো পারবে। বিভান কাঁধ থেকে নিজের ব্যাগটা ছুঁড়ে মারল মেঝেতে, অতঃপর উদ্যান্তের ন্যায় বাড়ি থেকে বেরিয়ে গেল। যদিও
বিভান কাঁধ থেকে নিজের ব্যাগটা ছুঁড়ে মারলো মেঝেতে, অতঃপর উম্মাদের ন্যায় বাড়ি থেকে বেরিয়ে গেল। যদিও রাত এখনো বেশি নয়, তবে এই স্বল্প রাতেই বিছানায় গা এলিয়ে দিয়েছে রূপন্তী। আজ কেমন ক্লান্ত ক্লান্ত লাগছে, শরীরটা মেজমেজ করছে, হয়তো সারাদিনের দৌড় ঝাঁপের জন্য। সেই সকালে ঘুম থেকে উঠে কোনো রকম ফ্রেশ হয়েই মেয়েটা হোস্টেল থেকে বেরিয়ে পড়েছিল। তারপর সারাদিন ক্লাস চাকরিতেই কেটে গেছে। দেশে বসে কত সুন্দর ছিল জীবনটা। এক কাপ চা খেতে ইচ্ছে হলেও মাকে বলেছে। মা, চা খাবো। মাও কোনো প্রকার বিরক্তি ব্যতীত চা বানিয়ে দিতেন। আর এদেশে নিজের সব কাজে নিজেরই করতে হয়। পেট চালানোর জন্য চাকরি করে অর্থ উপার্জনও করতে হবে, পড়তেও হবে, আবার নিজের কাজ নিজেও করতে হবে। তপ্ত নিঃশ্বাস ফেলল রূপন্তী। বিছানায় এপাশ ওপাশ করার মধ্যেই টেবিলের উপরে রাখা তার মোবাইলটা বেজে উঠল কর্কশ ধ্বনিতে। ভ্রু কুঁচকে এলো মেয়েটার। এখন আবার কে কল করেছে? সারাদিন পর কি একটু বিশ্রামও নিতে দেবে না? মনে এক রাশ বিরক্তি নিয়ে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো রূপন্তী। টেবিলের কাছে গিয়ে দেখলো মোবাইলের স্ক্রিনে জল জল করছে বিভানের নাম। এ আবার এখন কেন কল করেছে? হোস্টেলে ফিরে আসার আগ মুহূর্ত পর্যন্ত তো এর সাথেই ছিল সে। ইমাদ, এলিনা, জ্যাক, দুলা, বিভান এবং সে মিলে বেশ আড্ডা দিয়েছে। রূপন্তীর ললাটে ভাঁজ পড়ল, তবে এ বিষয়ে আর খুব বেশি ভালো না। হাতে তুলে নিল মোবাইলটা, কলটা রিসিভ ধরলো কানের কাছে, নম্র স্বরে বলল, আসসালামু আলাইকুম। প্রায় সাথে সাথেই উপাস থেকে শোনা গেল, ওয়ালাইকুম আসসালাম। তা হঠাৎ কল করলেন যে? আমরা কিছুক্ষণ আগে তো একসাথেই ছিলাম। বিভান তেমন ইতি উতি করলো না, সরাসরি বলল। নিচে এসো। রূপন্তী অবাক হলো। এ লোক আজ আবার এসেছে তার হোস্টেলের নিচে। কোনো জরুরি দরকার কি? কিন্তু একটু আগেও যখন তারা একসাথে ছিল তখন তো বলল না কিছুই। রূপন্তী সন্দিহান সুরে শুধালো, আপনি আজও এসেছেন? জরুরি কোনো কাজ আছে নাকি? নিচে এসো তাড়াতাড়ি, আমি অপেক্ষা করছি। কথাটা বলে গতকালের নেওয়েই কলটা কেটে দিল বিভান। এইটুকু বলতেই তার ব্যাগ পেতে হয়েছে বেশ। এইটুকু বলতেই তার ব্যাগ পেতে হয়েছে বেশ। তবুও বলেছে, না বলে কি আর উপায় আছে? মেয়েটা যে দিন দিন তাকে পাগল করে তুলেছে, শান্তি দিচ্ছে না কোনো কিছুতে। কিছুটা সময় অতিবাহিত হতেই রূপন্তী বেরিয়ে এলো হোস্টেলের বাইরে। বিভান গতকাল যে স্থানে দাঁড়িয়েছিল সে স্থানেই দাঁড়িয়ে রয়েছে। মেয়েটা এগিয়ে গেল সেদিকে, ভদ্রভাবে জিজ্ঞেস করলো, কিছু বলবেন? কাল এলেন, আবার আজ এলেন যে? বিভান জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিল, নিজেকে ধাতস্থ করে বলল, টাইগার তোমাকে বাড়ি ফিরে যেতে বলছে। রূপন্তী কিছুটা রুক্ষ কণ্ঠেই জবাব দিল, আমি তো গতকালই বলে দিয়েছি ও বাড়ি আমার নয়, ও বাড়িতে আমি ফিরবো না। টাইগারের যদি আমাকে দেখতে ইচ্ছে হয় তবে এখানে নিয়ে আসবেন। বিভানের রাগ লাগলো। এত করে মেয়েটাকে বাড়ি ফেরার কথা বলছে আর এ কিনা ভাব নিচ্ছে। কটমট করে সে বলল, এসব ঢঙের কথা শুনতে আমি এখানে আসিনি। ভালো ভালো বলছি, বাড়ি ফিরে চলো। রূপন্তীর কপালে ভাঁজ পড়ল, সন্দিহান সুরে বলল, একটা সত্যি কথা বলুন তো, এই বাড়ির ফিরে যাওয়ার কথা কে বলছে, আপনি নাকি টাইগার? বিভান জুড়ে একটা নিঃশ্বাস ফেলল। নিজের স্বভাবের বাইরে গিয়ে সে বলেই ফেলল, ওকে ফাইন, আমি বলেছি তোমার বাড়িতে ফিরে যাওয়ার কথা। কোনো টাইগার ফাইগারের কাছে এখানে নেই। এখন বাড়ি ফিরে চলো। রূপন্তী অবাক হলো। যে হোক তাকে দেখতে পারতো না, তার বাড়িতে থাকতে দিতে চাইতো না, সেই আজ তাকে বাড়িতে ফিরিয়ে নিতে এসেছে। তবে পরক্ষণেই কিছু একটা ভেবে মুখ বাঁকালো সে, ভেঙচি কেটে বলল, কেন, খাওয়া দাওয়ায় কষ্ট হচ্ছে বুঝি? আমাকে আবার রাঁধুনি হিসেবে চাই? হ্যাঁ তাই চাই, এখন চুপচাপ আমার সাথে চলো। কিন্তু আমি ওই বাড়িতে ফিরবো না। রূপন্তীর কাঠ কাঠ কণ্ঠস্বর। প্রত্যুত্তরে বিভান সচ ধালো, শিওর তুমি? 100%। বিভান এবার আর নিজেকে ধরে রাখতে পারলো না। সেই কখন থেকে সে মেয়েটাকে বাড়ি ফিরে যাওয়ার কথা বলছে, আর এ কিনা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা নাটক শুরু করেছে। নিজে থেকে যেতে এসে বাড়িতে ফিরতে বলেছে বলে এর ভাব বেড়ে গেছে।
কি মনে করে নিজেকে? ঠিক আছে, সে বলবে না বাড়ি যাওয়ার কথা। থাকুক এ হোস্টেলে পড়ে। বিভানের চোখ মুখ শক্ত হলো, দাঁত কিরমির করে বলল, ঠিক আছে, ফিরতে হবে না তোমাকে, আমি চলে যাচ্ছি, তুমি থাকোই হোস্টেলে পড়ে। কথাটা বলে বিভান আর এক দণ্ডও দাঁড়ালো না। গভীর ক্রোধে উন্মুক্ত হয়ে হন হন করে হাঁটা ধরলো পিছু ঘুরে। রূপন্তীও আর কথা বাড়ালো না, ভিংচি কেটে পিছন ঘুরে পা বাড়ালো হোস্টেলের দিকে। ঠিক তখন ওই ঝড়ের গতিতে তার পানে ছুটে এলো বিভান। চিতাবাঘের ন্যায় থাবা বসিয়ে পিছন থেকে খামচে ধরলো মেয়েটার চুল, দাঁতে দাঁত চেপে বলল, এক্ষুনি এই মুহূর্তে তুই আমার সাথে বাড়ি ফিরে যাবি। আকস্মিক আক্রমণে হকচকালো রূপন্তী ভয়ও পেল কিছুটা। চেঁচিয়ে উঠে বলল, কি করছেন কি? চুল ধরেছেন কেন আমার? চুল ছাড়ুন তাড়াতাড়ি। আমার খাওয়া হারাম করেছিস, থাকা হারাম করেছিস, ঠিকভাবে ঘুমোতে পর্যন্ত দিচ্ছিস না, আবার বলছিস বাড়ি ফিরবি না? বেয়াদব একটা মেয়ে, তাড়াতাড়ি বাড়ি ফিরে চল। রূপন্তী অবাক হলো, সে আবার কখন বিভানের থাকা খাওয়া হারাম করলো? সে তো আরো বাড়ি ছেড়েছে। গত কয়েকদিন ধরে লোকটার থেকে দূরে দূরে থাকার চেষ্টা করছে। কলেজে বসে দেখা হয়ে তাও বিভান নিজে থেকে তার কাছে এসে সে যায় না। রূপন্তী অবাক কণ্ঠে বলল, আমি আবার কখন আপনার থাকা খাওয়া হারাম করলাম? আশ্চর্য। আশ্চর্য তো হবি, বদমেয়ে মানুষ, আমাকে ফাঁসি এখন হোস্টেলে এসে উঠেছিস। হোস্টেলে যদি উঠার ছিল তাহলে আগে উঠিস না কেন? দেশ থেকে হোস্টেল ঠিক করে এসিস না কেন? এখানে এসে আমার বাড়িতে উঠে আমাকে শেষ করলি কেন? বিভানের একের পর এক প্রশ্ন। অবাকের মাত্রা বাড়ল রূপন্তীর। এসব কি বলছে এই লোক? মাথা খারাপ হয়েছে নাকি? রূপন্তী বেশ অবাকের সাথেই ফের শুধালো, পাগল হয়েছেন নাকি? এসব কি বলছেন আপনি? পাগল তো হয়েছি বটে, নয়তো তোকে ফিরিয়ে নিতে আসতাম নাকি? রূপন্তীর মনে আরও হাজারটা প্রশ্নের উদয় হলেও এই মুহূর্তে চুলের ব্যথাটাও জোরদার। লোকটা কেমন তার খবিসের ন্যায় শক্তপোক্ত হাতটা দ্বারা খামছে ধরেছে মেয়েটার চুলগুলো। মনে হচ্ছে যেন মাথার চামড়া সহ চুলগুলো এখনই উঠে যাবে। রূপন্তী আপাতত প্রশ্ন করা বন্ধ করলো, চোখ মুখ খিচিয়ে বলল, আপনি পাগল হন আর ছাগল হন, আপাতত চুল ছাড়ুন, লাগছে আমার। আগে বল আমার সাথে বাড়িতে ফিরবি কিনা, তারপর তোর চুল ছাড়বো। রূপন্তীর রাগ লাগলো। কোথা থেকে হঠাৎ উড়ে এসে কল করলো, তারপর বাড়ি ফিরে যাওয়ার জন্য চোটপাট দেখালো, এখন আবার চুল ধরেও টানাটানি করছে। মেয়েটা চোখ ঘুরিয়ে তাকালো আশেপাশে। রাস্তা থেকে হেঁটে যাওয়া পথচারীরা কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকাচ্ছে তাদের প্রাণে। মনে হচ্ছে যেন কোনো উদ্ভট জীবজন্তু দেখছে তারা। রূপন্তী বিব্রত বোধ করলো, চিবিয়ে চিবিয়ে বলল, ফিরবো না আমি। যখন ওই বাড়িতে ছিলাম তখন তো রোজ রোজ অপমান করতেন, বাড়িতে থাকা নিয়ে খাওয়া নিয়ে খোঁটা দিতেন। এখন এত উতলা হয়ে উঠছেন কেন বাড়িতে ফেরা নিয়ে? বিভান ক্রোধে দিশেহারা হলো, আরো জোরে চেপে ধরলো রূপন্তীর চুল, হিসিয়ে বলল, তুই ফিরবি, তোর ঘর ফিরবে। মেয়েটার চুলের ব্যথা আরো বাড়লো। পিছন ঘুরে যে একটু বিভানের পানে তাকাবে বা কিছু বলবে তাও পারছে না। মাথাটা একটু নাড়াতে গেলেও ব্যথা পাচ্ছে ভীষণ। রূপন্তী তবুও নিজের চুল ছাড়ানোর চেষ্টা করলো বেজায়, তবে ব্যর্থ সে। অমন এক দাপটে পুরুষালী শক্তির সাথে পেরে ওঠা এত সহজ নয়। রূপন্তী একটু সময় নিয়ে ভাবলো, শেষে আর উপায় না পেয়ে নিজের এক হাত পিছনে দিয়ে খামচে ধরল বিভানের পেট। এই পর্যায়ে হকচকিয়ে উঠল ও বিভানু। আকস্মিক এমন আক্রমণের জন্য সে প্রস্তুত ছিল না মোটেই। দ্রুত বেগে নিজের শরীরটা দূরে সরিয়ে নিতে চাইল বিভান, কিন্তু পারল না। রূপন্তী ইতিমধ্যে নিজের নখ দাবিয়ে দিয়েছে তার পেটে। এখন পিছনে সরতে গেলে নির্ঘাত তার পেটটা বাজেভাবে জখম হবে, রক্তাক্ত হবে। বিভান চোখ মুখ খিচিয়ে নিল, মৃদস্বরে চেঁচিয়ে উঠে বলল, পেট থেকে তাড়াতাড়ি হাত সরা তোর। রূপন্তী হাত সরালো না, বাঁকা হেসে বলল, আগে আমার চুল ছাড়ুন, তারপর আপনার পেট। বিভান কটমট করলো, দাঁতে দাঁত চেপে বলল, ছাড়বো না। তবে আমিও আপনার পেট ছাড়বো না। নখ দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে নাড়ি ভুড়ি সব বের করে রাস্তায় ফেলবো।
রূপন্তী আরো জোরে খামচে ধরল বিভানের পেট। বেচারা সহ্য করতে পারল না, তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, আচ্ছা ছাড়ছে চল, তুই পেট ছাড় আমার। রূপন্তী বিশ্বাস করতে পারল না বিভানকে। এ লোক বদমাশ ভারী। তারপর দেখা যাবে তাকে দিয়ে মিথ্যা বলিয়ে পেট ছাড়িয়ে শরীর দূরে সরিয়ে নিয়েছে, আর চুলও ছাড়েনি। রূপন্তী তেমন ভাবলো না, তৎক্ষণাৎ উত্তর দিল, আগে আপনি চুল ছাড়ুন, তারপর আমি আপনার পেট ছাড়বো। এই ছাড়ছি কিন্তু চল, এখন তুই পেট ছাড়। কথাটা বলতে বিভান ধীরে ধীরে চুল ছেড়ে দিল মেয়েটার। রূপন্তীও পেট ছেড়ে হাত সরিয়ে নিল। দুজনেই যেন হাফ ছেড়ে বাঁচল। তবে এই স্বস্তি বেশিক্ষণ টিকল না। রূপন্তী পেট ছাড়ার কিছুক্ষণের মধ্যেই তার চুলের উপরে আবারও হামলা পড়ল বিভান। পিছন থেকে চুলগুলো খামছে ধরে বলল,